আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পোর্ট চট্টলা ব্র্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবরতা জানার লগে আছে সাজিদা ইমা ফলেদি সায়া চলন কি আসিলা যে সারা দিনের গরম গরম খবর গিন। চট্টগ্রাম পোলো গ্রাউন্ডত বিএনপির ঐতিহাসিক জনসভা। চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করা হইব বলে হইয়ে চট্টগ্রামের জনসভাত মেজে তারেক রহমান। বিএনপির সমাবেশত যাবার সময় ভিডিও করতে যাইরে এক কিশোরের মৃত্যু। তাহাত রড পড়িয়ে বাঁশখালীর উগ্রফোয়ার মৃত্যু, কনকর্ডের বিরুদ্ধে মামলা। এবং বালতির ফানিত পা গিয়ে 9 মাসের শিশু জুলিয়া সিলমা কি হারণে ফেরালত মুক্তি না পায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম। এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম, এখন জানেও বিস্তারিত খবর। 2071-2006 মেয়াদে সরকার অত্যাহের সময় চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী ঘোষণা করছিল বিএনপি, তবে পরবর্তী সময়ে তার বাস্তবায়িত নয়। আজ রবিবার নির্বাচনী জনসভা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হয় বিএনপি সরকার গঠন করে ফেললে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করিব। সকালতুন এভাবেই দলে দলে মিছিল লয়েরে স্লোগানে চট্টগ্রাম সহ আশপাশের বিভিন্ন জেলা উপজেলার তুন চট্টগ্রামের পলক গ্রাউন্ডের মাঠত মহাসমাবেশত যোগ দিবেন লাই আইসতে শুরু করে গিল নেতাকর্মী হল। নানান বর্ণিল সাজে ব্যানার ফেস্টুন আদত লয়েরে সমাবেশ স্থলত যোগ দেয় নেতা কর্মী হল। চট্টগ্রাম তারেক জিয়াসি আসলে অনুভূতি কেন? বেলা 10টা পারতেই লোকে লোকারণ্য হয়ে যায় পুরো পলক গ্রাউন্ডের মাঠ। সমাবেশের বীর সরাই পরে পলক গ্রাউন্ডের মাঠ ছাড়িয়ে সিআরবি টাইগার পাস মোড় সহ আশপাশের বিভিন্ন এলাকা। এরপর বেলা 12টার দিকে আসে সেই মাহিন্দ্রকন কড়া নিরাপত্তার মধ্যে লাল সবুজ রঙের বাসুদ গড়ি মহাসমাবেশত যোগ দেয় তারেক রহমান। এই সময় তারা এক নজর সাইবেল্লাই সমর্থকসকলের মধ্যে লক্ষ্য করা যায় উপচে পড়া ভিড়। আমার খুব ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। আর তারেক রহমানকে দেখতে পেরে, আজকে ওনার সরাসরি বক্তব্য শুনতে পেরে আমরা সত্যি অনুপ্রাণিত। এই চট্টগ্রাম মাঠে তার গিয়ে প্রথমবার আমি তার ঘিরে দেখি খুব আনন্দিত। এই চট্টগ্রামবাসী এই তার গিয়ে উন্নয়নের কাজ করিব এই প্রত্যাশা এই চট্টগ্রামবাসী। এরপর বেলা 12:30টার দিকে মহাসমাবেশত প্রধান অতিথির বক্তব্য দেয় তারেক রহমান। বক্তব্যে তিনি চট্টগ্রাম লয়ের বিভিন্ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচির হতও হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত চট্টগ্রামবাসী, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
অন্যরা কেন আছেন? প্রিয় ভাই বোনেরা, আজ এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের একটি বড় সমস্যা, সেটি হচ্ছে জলাবদ্ধতা। এই চট্টগ্রাম শহর, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে খাল, বিল, নদী নালাগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমরা আপনাদের ভোটের মাধ্যমে 12 তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই। আপনারা কি খাল কাটবেন আমাদের সাথে? কারা কারা খাল কাটবেন? হাত তুলেন তো দেখে কারা কারা। ইনশাল্লাহ আমরা সকলে দুহাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করব। ইন্দি সমাবেশের গিরিয়ারে পুরো চট্টগ্রামে আনই কঠোর নিরাপত্তার চাদরত, নগরীর মোড়ে মোড়ে বসানো ইল নিরাপত্তা চৌকি। আজকে 25শে জানুয়ারি আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমান চট্টগ্রামের আসাতেই চট্টগ্রামে উৎসবের আমেজ হয়েছে এবং ধানের শীষের জোয়ার বইছে। আশা করি প্রত্যেকটা চট্টগ্রাম সংসদীয় আসনে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী জয়লাভ করবে। আগামী দিনে সারা বাংলাদেশের মানুষকে নিয়ে, গরিব দুঃখী মানুষকে নিয়ে উনি দেশ পরিচালনা করবেন, সে আশাবাদ ব্যক্ত করছে। সাথে সাথে আমি বলে দিতে চাই, আমাদের বাকলিয়ার কৃতি সন্তান, আমাদের প্রাণপ্রিয় নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের অত্যন্ত আপনজন, আন্দোলন সংগ্রামের আপোষহীন নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, নগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা জননেতা মোর্শেদ খান এই গত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে অনেক নির্যাতিত হয়েছে। 5ই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতন হওয়ার পরে উনি আমাদের মাঝে ফিরে এসেছেন। আজকের এই পলগ্রহণ ময়দান, আজকে উনি শত শত মানুষ নিয়ে আজকে এই পলগ্রহণ ময়দানে উনি উপস্থিত হচ্ছেন। ওনার নেতৃত্বে হাজারো হাজারো মানুষ আজকে তারেক রহমানকে উনি উপহার দিবেন। এই পলগ্রহণ ময়দানে সবল নেতৃত্ব উনি সবল সমাবেশ উপহার দিবেন, সে আশাবাদ ব্যক্ত করছে। পরে তারেক রহমানের বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয় মহাসমাবেশের আনুষ্ঠানিকতা। আহমেদ হোসাইন, C+ টিভি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশের কেন্দ্র করে মিছিলর ভিডিও ধারণ করিবার সময় রাস্তাত ফরি যাইরে সাইদুল ইসলাম চিশতি নামে এক কিশোরের মৃত্যু হইয়ে। রবিবার সকাল 11:30টার সময় নগরের স্টেডিয়াম সংলগ্ন হল 24-এর সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাসাত ফাটানো এবং দর্শক C+ টিভি লাইভ তোর স্বাগতম জানাই। রাইফ দেখার নতুন বর্তমানে আছি বাটালি রোডের পুরাতন যে ডায়াবেটিক্স হাসপাতাল, ওই ডায়াবেটিক্স হাসপাতালের সামনে। ওনারা জানেন যে তারেক রহমানের চট্টগ্রামের যে সমাবেশ, এই সমাবেশত যাবার পথ 14 বছর বয়সী সাইদুর রহমান চিস্তি নামে সুডফ মারা গিয়ে এবং আরো 2 জন আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাসাত ফাটানো এবং যে ফৌ মূলত নিহত হয়ে তার নাম সাইদুর রহমান চিস্তি, তার বয়স 14 বছর এবং আরা জানি পারি যে ফৌ ক্লাস 8 পড়ালেখা করতো এবং ছাত্রদলের রাজনীতির লয় টুকটাক তার সম্পৃক্ততা আছে এবং তাই ছাত্রদলের রাজনীতির লয় সম্পৃক্ত আছে এবং যে বিএনপি রাজের যে সমাবেশ, তারেক রহমানের যে সমাবেশ, এই সমাবেশে যোগদান করতে যে এরা মূলত রেডিসন ব্লুর একটু সামনে হল 24 অপোজিটে যখন ছাত্রদলের কোতলা থানা ছাত্রদলের মিছিল যায় এবং ওই মিছিল যাবার পথে মূলত ভিডিও ধারণ করতে এবং ভিডিও ধারণ করিবার এক পর্যায়ে হঠাৎ করে মাথা ঘুরে এরা ফিরে যাবে এবং ফরানোর পরে তারা ধরে ন্যাশনাল হাসপাতাল লয়ে যাওয়া এবং ইতুন কর্তব্যরত চিকিৎসক তারা মৃত বলে ঘোষণা করে এবং ইতিমধ্যে যে বাটালি রোডের পুরাতন ডায়াবেটিক্স হাসপাতালের সামনে যে তার বাড়ি, ওই বাড়ির প্রত্যেকটা মানুষের মধ্যে শোকের ছায়া বেগুনেই মর্মাহত। একদম এত অল্প বয়সী মাত্র 14 বছর যার বয়স, এইভাবে যে অকাল মৃত্যু কিংবা স্ট্রোক গড়িয়ে যে মারা যাবে আসলে অনেকের কল্পনাতেই বসছেন এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম বিভিন্ন জায়গায় তার কিন্তু নিউজ প্রচার এবং আরা একটু করে হতানোর চেষ্টা করছেন তার সাসাল লয়। আর একটু আসলে জানতাম চাই যে কিভাবে মৃত্যু হয়ে এবং ওনারা কিভাবে জানিতে পারছেন। আসলে আমরা প্রোগ্রাম সভাস্থলত আসছিলাম, ওই ছাত্র দলের কোতোয়ালি থানা ছাত্র দলের অগ্র মিছিল লইয়ে নে ওই ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি সদস্য সচিব ওরা নেতৃত্বে দায়িত্ব আছিল। ও যাইয়ে নে ঘুরে ফরি যাওয়ানোর পরে
আরা যারা আছিল ওরা সহকর্মী যারা আছিল ওরা লইয়ে নেই ইয়াত গিয়ে ন্যাশনাল হাসপাতাল লগিয়ে একটা মৃত্যু ঘোষণা করছে মৃত্যু। ওর বয়স কত আছে এবং ওর বয়স 15-র কাছাকাছি। ওরা হবে এক ভাই এক বোন, ও ছোট। এবং ওর আব্বা সাবেক ন্যাশনাল প্লেয়ার আছিল, বর্তমানে ক্রীড়া দলের যুগ্ম আহ্বায়ক। দর্শক আসলে আমরা দেখি যে এক প্রকার পুরো এলাকা জুড়েই কিন্তু শোকের ছায়া। একমাত্র ফোয়ারা হারাই রে খুব বেশি ভাঙি ফজ্জি সাবেক ফুটবলার, ন্যাশনাল টিমের ফুটবলার নজরুল ইসলাম বাবু। ওর অবস্থা আসলে যে কতটুকু খারাপ ওনারা হয়তো একটু হলো ধারণা দিতে পারে। একজন একমাত্রই উগ্র ফুয়া যার লইয়ের হইতে পারে তার আগামীর জীবন। এই ফোয়ার এই অল্প বয়সে এভাবে হারাই রে শোকে তার অবস্থা একেবারেই হইবার মতোই নয়। এরকম অবস্থা এবং উপস্থিত আরো বর্তমানে যেটা আছে তার বাড়ির সামনে, এবং প্রত্যেকটা মানুষের চকুত মুকুত যে যন্ত্রণার ছায়া এবং ছাপ ইয়েন কিন্তু লক্ষ্য করা যায়, এবং পুরো এলাকাতে আসলে শোক নামে এসছি। যদিও বা ওর বাফর লয় হতে মতো পরিস্থিতি এই মুহূর্তে নাই, আর ওর বাফর হতানোর ফোনে দিতে পারি, তবে আর আরেকজন হতাম যার লগে তার ছবিও আর বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দেখি। আর তো ওই যে সাইদুর রহমান সিস্তি নামে যে ফৌয়া মারা গিয়ে তার লাগানোর ছবি টবি দেখি ওকে অনার কর্মী। ও আসলে আর এলাকার বাইফুত, ওরা বিএনপি পরিবারের সন্তান। আর লগে ওর পরিবারের লগে একখান মানে পারিবারিক সম্পর্কের মতো। ওর আব্বা আর আব্বার কর্মী আছিল, আর আব্বার যে কোনো সামাজিক কাজত যে কোনো সংগঠনের হাজত আর আব্বারে সহযোগিতা হইতো। ও পরিবারের ধারাবাহিকতা অনুযায়ী আর লগে থাকতে পছন্দ করে। আর কোনো মিছিলের খবর পাইলে মিছিলের দৌড়াই যায় গই। আর লগে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে আই তারে খুব দায়িত্বশীল ভূমিকা দেখতাম। তার বয়স কমাইলেও সে খুব দায়িত্ব সহকারে যে কোনো হাস করে দিত। মানে খুব আন্তরিক একখান ফুয়া আছিল। আসলে আর জীবনত্তুন খুব গুরুত্বপূর্ণ একখান অংশ হারায় মনোমরির আর শক্তি ক্ষয় দেয়। তারেক রহমানের সমাবেশ স্থলত যাবেন খুব আশা লইরে কিন্তু কোনো সন্তান নাই। আজি এই মহাসমাবেশত উৎসব উদ্দীপনার যে যাইতে আসিল, আজি এতে মারা গিয়ে বাবু ভাইয়ের খোঁজ খবর যেন আর দলীয় প্রধান রাখে। আর মানুষজন তার রাজনৈতিক যে যারা আছিল তারা এবং তার পরিবারের লোকজন এবং এলাকার প্রত্যেকটা মানুষই খুব বেশি শোকাহত এবং মর্মাহত। কারণ প্রত্যেকটা সামাজিক হাজত কিংবা রাজনৈতিক হাজত যেখানে আসলে তার অংশগ্রহণ করিবার সুযোগ আছে, প্রত্যেকটা হাজতে সে স্বস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে এবং দলীয় হাজতে সবসময় তার সক্রিয় ভূমিকা দেখতে। এবং অল্প বয়স হলেও যে তার আজিয়ার যেভাবে তার মৃত্যু ইয়ে আসলে জেনে দিলাম তাই মূলত ভিডিও ধারণ করে, এবং ভিডিও ধারণ করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে কিন্তু রাস্তাত ফরি যায় এবং করোনার পরবর্তী সময় তারা ন্যাশনাল হাসপাতালে লয়ে যাওয়া এবং লয়ে যাওয়ার পরবর্তী সময় তাইরে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে তারা জানে যে ঘটনাস্থলেতে তার মৃত্যু। এবং ওনারা এইটুকুই আরা জানাতে পারি যে তার পরিবার যেহেতু তার বাফর একমাত্র সন্তান, তাই এবং এলাকার যে সাধারণ মানুষজন কিংবা উপস্থিত যারা ইতিমধ্যে তার বাড়ির সামনে অপেক্ষা করে তারা বেগুনের একখান চাওয়া যাতে দলীয় প্রধান আগামী ভবিষ্যতে তার পরিবারের খোঁজ খবর রাখে এবং তার পরিবারের সর্বোচ্চ সহযোগিতার মধ্য দিয়ে যায়। এবং ওনারা আরো একটা তথ্য দিয়ে যায় যে সাইদুল ইসলাম সিস্তি যে মারা গিয়ে আজিয়ার সমাবেশ যাবার পদ্ধত ওই সাইদুর রহমান সিস্তির জানাজা আজিয়া এশারের নামাজের পরেই অনুষ্ঠিত হব। এইটুকুই আছিল বাটালি হিল রোডের পুরাতন ডায়াবেটিক্স হাসপাতালের সামনেতুন আর হাসে সাইদুর রহমান সিস্তির মৃত্যু এত বেশি নিকটে দেয় সেকেন্ডের মধ্যে ওই সাইদ গোফারে ডাহার গুলশান এলাহা দূরের হানা শেষে সহকর্মীর লগে হত হবার সময় নির্মাণাধীন বহুতল ভবনের রড ছুড়িয়ে ইয়ে ঢুকি যাগো এক যুবকর মাথাত মুহূর্তে মৃত্যু হয় তার। নিহত আশফাকুজ্জামান চৌধুরীর বাড়ি বাঁশখালীর বাণীগ্রামর সাধনপুরত। আগে আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যেত, এখন আমাকে স্কুলে নিয়ে যাবে। আর আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলের খরচ অনেক ছিল, ওই খরচটা কে দিবে? আমি যেটাই চেতাম সেটাই আমার বাবা আমাকে এনে দিত। মৃত্যু প্রত্যেকটা জীবনলাই শেষ পরিণতি, তবে অনাকাঙ্ক্ষিত কিংবা অকাল মৃত্যু হনকের কাম্য নয়। গুলশানত দুপুরে স্বাভাবিক এক মুহূর্তেই হঠাৎই পরিণত হয় উগ্র পরিবারের লাই ভয়াবহ ট্রাজেডি। উপরতুন সুডে ইন্ডিয়া উগ্র লোহাল্লট মাথাতে ঢুকিলি ঘটনাস্থলে গুরুতর আহত হয় আশফাকুজ্জামান চৌধুরী। পরে তারা ইউনাইটেড হাসপাতালত লেজাবইলি চিকিৎসকল মৃত বলে ঘোষণা করে।
নিহত আশফাকুজ্জামান চৌধুরী বাঁশখালী উপজেলার বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পুকুরিয়া ইউনিয়নের নাদিরুজ্জামান চৌধুরীর ফুয়া। অফিস থেকে দুপুরে বেরোলে বাইরে লাঞ্চ থেকে ফিডব্যাক সময় পাশে বিল্ডিং এ কাজ চলছিল, বহুত অল্প বানা। ওর সঙ্গে আরো সঙ্গী আছিল সহকর্মী। হঠাৎ চলে যাওয়ার সময় মাথার উপর লোহার রকের এখানে পিছনে বৃদ্ধি হয়ে হঠাৎ ক্যান্সার হয়ে গেছে। এইভাবে মারা গেছে, এইভাবে মারা গেছে যেন তদন্ত পূর্বক সঠিক বিচার আইন চাই। নিহত আশফাকুজ্জামান চৌধুরী জিও হেলথ কেয়ার টেকনোলজিসের লজিস্টিক ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার দুপুরে খাবারের পর গুলশান একর রোড 140 নিজের অফিসের সামনে ফুটপাতত এক সহকর্মীর লাই হতা হইতেছিল। ঠিক ওই সময় উপরত্তুন আইন নিয়ে উগ্র লোহার লট তার মাথাত আঘাত হানে। ঘটনার পরেই নিহতর পরিবার কনকর্ড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ 3 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনিয়ে মামলা করে। নিহতের শ্বশুর সিরাজুল ইসলাম তালুকদার গুলশান থানাত মামলাও দায়ের করে। মামলাত কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, চেয়ারম্যান SM কামাল উদ্দিন, প্রকল্প ইনচার্জ আলামিন সহ আরো 10-12 জনের অজ্ঞাত আসামি করা হয়। আমার একমাত্র মেয়ের জামাই আহমদ আশফাকুজ্জামান চৌধুরী, উনি উত্তরা 4 নম্বর রোড 8 নম্বর বাসায় উনি থাকেন। উনি প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার 22/1/2026 তারিখে অফিসে উনি যান। অফিসে মিটিং ছিল, মিটিং শেষ করে 2টার দিকে হোটেলের থেকে লাঞ্চ করে ফেরার পথে ওখানে তার এক সাথী ভাই ছিল সহকর্মী, তাকে নিয়ে নিচে দাঁড়াইয়া কথা বলতেছিলেন। এমতো অবস্থায় ওনার অফিসের পাশের বিল্ডিং নির্মাণাধীন 25 তলা ভবন উপর থেকে 1.5 ফুটি একটা রড ওনার মাথার মধ্যে সোজা গেঁথে যায়। কনকর্ড ডেভেলপার প্রতিষ্ঠানের নাম, তারা ডেভেলপ করতেছে বিল্ডিং। কিন্তু এখন আমার মেয়ে বিধবা হলো, তার বিয়ে হয়েছে 2010-এ। আমার একটা নাতনি আছে, তার বয়স 11 বছরে পড়ছে, ইংলিশ মিডিয়ামে পড়ে। তো এখন এই একমাত্র কর্মক্ষম যে ব্যক্তি মানে বটগাছ স্বরূপ ছিলেন তাদের মাথার উপরে আজকে সে বিদায় নিচ্ছে দুনিয়া থেকে। এখন আমার এই মেয়ে, আমার নাতির কি অবস্থা হবে, কিভাবে তারা এই জীবিকা নির্বাহ করবে? আমি পরে গুলশান থানায় যে ওই দিন রাত্রে 1টা-2টা পর্যন্ত ওখানে ছিলাম। আমি মামলা এজাহার দিয়েছি। আমি ন্যায় বিচার এবং তারা যাতে ক্ষতিপূরণ পাইতে পারে এই বিহিত ব্যবস্থা আমি দাবি করি। আর মামলার এজাহার অনুযায়ী বৃহস্পতিবার দুপুর 2:45-2:45 মধ্যে ঘটনা ঘটে। ওই সময় রাস্তার উপরে অবস্থিত কনকর্ড MBR স্কাইলাইন ভবনের 25 তলাত নির্মাণ কাজ চলমান আছে। উক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে গুলশান থানার অফিসার ইনচার্জ সি প্লাজার হয়। অ্যাকচুয়ালি মামলাটা হওয়ার পরে আমাদের তদন্ত শুরু হয়েছে। ওইখানে তো আসলে 3টা হাই রাইজ বিল্ডিং আছে। এখন সব বিল্ডিং এর লোকজনই বলতেছে ওর বিল্ডিং থেকে পড়ছে, আমার বিল্ডিং থেকে পড়ে নাই, ও বলছে ওইটা থেকে পড়ছে, এটা থেকে পড়ে নাই। আমরা আসলে বিষয়টা তদন্ত করছি। আজকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে গিয়েছে, সবকিছু দেখছে, তদন্ত করে প্রকৃত দোষীকে ফাইন্ড আউট করবো ইনশাল্লাহ। নিহতের সহকর্মী সাজাদ হোসেন জানাই, তারা ফাঁসিতে 6 মিনিট ধরে ইউটিআই রে এমন সময় হঠাৎ করে উপরতুন ফারুক লোহাল রোড হয়। আই এখনো মানসিক ভাবে ঠিক নাই। বিশ্বাস নর যে এই মানুষের লগে হতে এইভাবে তিনি মারা যাব। এই মৃত্যু সত্যি অগ্রহণযোগ্য। নিহত আশফাকুজ্জামান চৌধুরীর 11 বছর বয়সী শিশু কন্যা তার বাপর এই মৃত্যুর লয় যারা জড়িত কিংবা যারা গাফিলতির হারণে এইভাবেই তার বাপর মৃত্যুই তার বিচারের দাবি জানায়। আমার বাবা যখন অফিসে গেছে তখন সে লাঞ্চ করার পরে যখন একটু চা খাওয়ার জন্য যখন নিচে নেমেছে, গাছের নিচে দাঁড়িয়ে তার কলিগের সাথে গল্প করছিল, তখন হঠাৎ করে একটা রড এসে তার মাথার মধ্যে ডাইরেক্টলি পড়ে এবং সে ওখানেই মারা যায়। আমার বাবা যেরকম করে মারা গেছে এটা আমি সুস্থ বিচার চাই, আর জানি কারো সন্তান আমার মতো এতিম না হয়ে যায়। মামলায় তদন্ত চলে, তবে এক বুক হতাশা লইরে কনকর্ড গ্রুপ লয় হনাভাবেই ফারেন ওডার বলে অভিযোগ করে নিহতের ভাই। বল কোম্পানি এইখানে ওনাদের সাথে পেরে ওঠা যাচ্ছে না। কিছুদিন আগেও এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল যেটার কোনো বিচার আমি দেখি নাই। আর আমার ভাই তো আর পৃথিবীতে থাকলো না। তো আমরা আইনকে সম্মান রেখে গুলশান থানায় মামলা দায়ের করছি। আমরা হয়তোবা আর কিছুদিন অপেক্ষা করব। যদি ওনারা আমাদের সাথে কোনো ধরনের
যোগাযোগ না করে তাহলে মহামান্য আদালত হাইকোর্টে রিট আপিল করে আইনগত ব্যবস্থা নিব। অফরমিককে উক্ত ঘটনায় মামলা অনার পরে উগ্র বিবৃতিতে কনকর্ড গ্রুপ এটা তারা উল্লেখ করে হয় ঘটনার সময় ফাঁসর উগ্র ভবনত ফুটপাতের উপর স্ক্রুফ্লোডিং ব্যবহার করে কাজ পরিষ্কারের হাত চলে এই সময় উপরতুন ছোট উগ্র লোহার লট ফরিয়ে পথচারীর মাথাত আঘাত করে। কনকর্ড দাবি করে ঘটনার পর এই ভবনের কর্মীহলর তৈরি করে স্ক্রুফ্লোডিং সরাতে দেখা যায় এবং ভবনের সাদর একাধিক স্টিলের রডও আছে। এটা তুনেই উগ্র রড সুডিয়ে ফরি যাইতে পারে। এই সংক্রান্ত ভিডিও ফুটেজ ও দৃশ্যমান প্রমাণ তারা সংগ্রহ করছে বলেও জানানো। বিবৃতিত আরো হওয়ায় কনকর্ডর এমবিআর স্কাইলাইন প্রকল্প দুর্ঘটনাস্থলতুন সড়কর ওপারে প্রায় 40-50 ফুট দূরে অবস্থিত। আর স্পষ্টভাবে জানাতেম চাই দুর্ঘটনায় ব্যবহৃত রডটো এমবিআর স্কাইলাইন প্রকল্পতুন নয় এমনটাই দাবি ওই প্রতিষ্ঠানের। কনকর্ড আরো জানাই উদ্ধার করা রডটো পুরনো মরিচা ধরা ও আংশিক রং করা আছে যা তারা নির্মাণ হাজায় ব্যবহৃত লডর লয় নমিলে। এছাড়া আরো হয় এমবিআর স্কাইলাইন ভবনের উত্তর দিক সম্পূর্ণ কাচর ক্লোডিং দিয়ে ঢাকা এবং ওই সময় রোড সংক্রান্ত হনাহস্তহন ন চলে। বিবৃতিত আরো উল্লেখ করা হয় রোড 104 ফুটপাত টিনের ছাউনি ও নাইলনের সেফটি নেট দিয়ে সুরক্ষিত আছে ফলে এই ভবনতুন অনেক কিছু ফরা প্রায় অসম্ভব। কনকর্ড গ্রুপ হয় তারা চলমান তদন্ত পুরোপুরি সহযোগিতা করার পুলিশের। মাথাত রড ঢুকি মৃত্যুবরণ গণনার পর ডাহাতুন ময়নাতদন্তের পরে গতকাল বিকেলে নিহত আশফাক চৌধুরী ফিপলুরে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানত জানাজা শেষে দাফন করা হয়। ইফতেখার নতিশন C+ চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 কেন্দ্র করে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলাত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক বিশাল যৌথ মহড়া অনুষ্ঠিত হয়ে সকালত উপজেলার এনাম নাহার মরত্ব দক্ষিণ সন্দ্বীপের সারকাত এলাকা পর্যন্ত এই যৌথ মহড়া পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিংনু মার্মার নেতৃত্বে মহড়াত অংশ লয় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনী। বাঁশখালীর মানসিক ভারসাম্যহীন জাহাঙ্গীর আলমের আড়াইরে দিশেহারা তার পরিবার। জামাই নিখোঁজ হওয়ায় থানার ডায়েরি গুজ্জে স্ত্রী জাহেদা সুলতানা গত কয়েকদিন ধরেই জাহাঙ্গীর আলমের কোনো খোঁজ ন পাইরে অনিশ্চয়তা থাড়ের তারার দিন অনুসরিত ব্যক্তি তার সন্ধান পাইতালে স্ক্রিনত দেওয়া নম্বরত দ্রুত যোগাযোগ করি বেলায় সবিনয় অনুরোধ জানানোর। নম্বর বাহার সারানিয়ান থেকে হদ্দি আর স্বামী হারে গিয়ে ওর আইনগতভাবে ব্যবস্থা নিয়ে দিই জিড়ি গাড়াই থানাত এখন আর জামাই আইন অফার আর ফেলি এই আইন নাম্বার দেয় নম্বরে যদি আর যোগাযোগ করে দিতরা না বেশি উপকৃত হইব। বেক ঘুরাঘুরি তো হনমিক কাজ জামাই ন ভাই তো না ব্রেনের সমস্যা আছে ও সব সময় ও হদার ফানি ফানি নম্বর বাহার সারাই তো না গই জিডি গাড়াই নম্বর বাঁশখালী থানাতুন আর যদি কেউ দেখি তখন এই নম্বরে যোগাযোগ করিবেন। এই ধরনের কোনো নিউজ গরিবেল্লায় ওনারা আর কাছে আইলেই কিংবা আর কোনো প্রতিনিধি কোনো উপজেলায় কোনো জেলাত কোনো প্রতিনিধিসকলের কাছে যাইয়েরও ওনারা থানার জিডি এবং আরানো খবর ছবি এবং তার কোনো নিকটাত্মীয় বক্তব্য ইয়েন ফাটাইয়ের আর কাছে ফাটাইবেন খনিকে এক পয়সা খনিকে আর এখন দিবেন যদি খনিকে এক কোটিও খনিকে চাই আর হইবেন আর অভিযোগ আইয়ের খনিকে যদি ওনার তো 1 কোটি লইয়ে এন্ডিলে কোনো আর অভিযোগ দন আর সঙ্গে সঙ্গে অ্যাকশন লইব এবং আর ইয়েন স্পষ্ট করে আর ইয়েন ব্যাগুনের ওয়াজ ওনারা ব্যাগুন ভালো থাকবেন সুস্থ থাকবেন C+ টিভি। জাতীয় নির্বাচনের সামনে রাখিয়ে মহেশখালী কন্টিনজেন্ট পরিদর্শন করছে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান। নির্বাচনকালীন নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে লিডারশিপ কলেজ ক্যাম্পত বিশেষ মতবিনিময় সভাত গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তিনি। জননিরাপত্তায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাত এখন নিয়মিত ফুট প্যাট্রোলিং ও নিবিড় নজরদারি চালার বাংলাদেশ নৌবাহিনী। জাতীয় নির্বাচনের সামনে রাখিয়ে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান কক্সবাজারের মহেশখালী কন্টিনজেন্ট পরিদর্শন করছে।
রবিবার দূরে তিনি মহেশখালী উপজেলার লিডারশিপ হাই স্কুল এন্ড কলেজ ক্যাম্পত মেজে পৌঁছায়। এটা তারা স্বাগত জানায় মহেশখালীর কন্টিনজেন্ট কমান্ডার সহ নৌবাহিনীর সদস্য সকল। পরে ক্যাম্প মিলনায়তনত মেজে নির্বাচনকালীন এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং এ সময় অন্যান্য সকলের মধ্যে উপস্থিত আছিল মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম, মহেশখালী থানার ওসি তদন্ত রতন কুমার শীল, নির্বাচন কর্মকর্তা সকলতে শুরু করি আরো বোধ কেই। পরিদর্শনকালে নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চল প্রধান কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান হয় জাতীয় নির্বাচনত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডত নৌ সদস্যসকলের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চল প্রধান উপজেলার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করছে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য বলা যাচ্ছে। যথাযথ পার্কিং থেকে বিরত থাকুন। নৌবাহিনীকে তার কার্যক্রমে সহায়তা করুন। ইন্ডিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রাখিয়ে মহেশখালীত মেজে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাইতে বিশেষ সতর্কতামূলক তৎপরতা জোরদার করছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনী সময়ে শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করিবার লক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাত নৌবাহিনী কন্টিনজেন্টের নিয়মিত ফুট পেট্রোলিং ও নিবিড় নজরদারি কার্যক্রম পরিচালিত হইব। সকলে মনোযোগ আকর্ষণ করছি, আপনারা বাজারের মধ্যে যত্রতত্র গাড়ি পার্কিং করবেন না। নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলাফেরা করুন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। যত্রতত্র গাড়ি পার্কিং করুন। স্ত্রী আর 9 মাসের সন্তানের মরদেহ কারাফটকত সেবার সুযোগ পাইয়ে মাত্র 5 মিনিট। আইনি জটিলতায় ফানজাই পেরোলে মুক্তি। জেলা প্রশাসনের দাবি আবেদনত আছিল ভুল, তবে ব্যাগ কিছু আড়াইরে নিথর দেহের সামনে সাদ্দামর শেষ আর্তনাদ। বাবা হিসেবে আয় ব্যর্থ আরে ক্ষমাগুজ্য। এতক্ষণ ধরে হয়েই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামর হতা। বিস্তারিত শোন টেক্স নিউজত। কারা ফটকের সামনে থিয়েই আছে এক বাফর আর্তনাদ। ফাঁসে ফড়িয়াছে বউ আর 9 মাসের দুগ্ধপোষ্য সন্তানর নিতর দেহ। নিয়তির নির্মম পরিহাসে স্তব্ধ যশোর কেন্দ্রীয় কারাগার পুরো এলাকা। শুক্রবার বাগেরহাটত নিজ ঘরত তুনি উদ্ধার হয় ছাত্রলীগ নেতা সাদ্দামর স্ত্রী কানি সুবর্ণা ও শিশু সন্তান নাজিফুর মরদেহ। কিন্তু প্রিয়জনলরে শেষবার সুই দেহি বেলায় পেরোলে মুক্তি নেওয়া পাই এ বন্দি বাপ। স্বজনলে দাবি করে 11 মামলাত অভিযুক্ত সাদ্দামরে মুক্ত করিত না পারনে আর সামাজিক গঞ্জনায় ভাঙ্গি ফজিল কানিস। তবে কানিজুর বাফর দাবি ইয়েনে কান পরিকল্পিত হত্যাকাণ্ড হইতে পারে। শেষ পর্যন্ত শেষ দেখা দেখি বেলায় লাশ বাহি ফ্রিজিত বেনত গড়ি মরদেহ আনা হয় কারা ফটকত। ফুয়ার মাথাত হাত রাখি সাদ্দামর বিলাপ, আমি ভালো বাপ হইত না ফেললাম আরে মাফ করে দিস। তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। সাদ্দামরে কিল্লেই প্যারোলত মুক্তি দেওয়া নুয়েল ইয়েলসলের তীব্র সমালোচনা। এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানায়, প্যারোল নীতিমালা অনুযায়ী যে জেলাত বন্দি তাহে এই জেলা ম্যাজিস্ট্রেটই শুধু মুক্তির আদেশ দিতে পারে। সাদ্দাম যশোর কারাগারত তাহলে বাগেরহাট প্রশাসনের কিছু গরিবের নো আছে। অন্যমিকে যশোর জেলা প্রশাসক আশেক হাসান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জানাই যশোর জেলা ম্যাজিস্ট্রেটর হাসে প্যারোলর হন আবেদনী নগরে পরিবার। তবে মানবিক দিক বিবেচনা করি কারাগারের ফটকতি লাশ দেখিবের ব্যবস্থা করে দেয় স্থানীয় প্রশাসন। সাদ্দামর পরিবারের দাবি সঠিক আইনি পরামর্শ নফনে তারা বিভ্রান্ত হই। বাগেরহাট জেলা প্রশাসকের হাসে আবেদন করলেও তারা জানানো নুয় যে আবেদন গান যশোরত গরম করব। অবশেষে জানাজা শেষে আজিয়ে পাশাপাশি দুয়া খবরত দাফন করাই মা ও ফোয়ারে। আইনি লড়াই আর প্রশাসনিক মারফেসত এক পাফর আক্ষেপ আর শূন্যতা মিশি রইল কারাগারতে। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডত সালাউদ্দিন আহমেদের হুঙ্কার, রাজপথ কেয়র পৈতৃক সম্পত্তি নয়, জনগণের রাজপথ জনগণই পুনরুদ্ধার করিব। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়িবেলায় দেশবাসীরে ইস্পাত কঠিন ঐক্য ডাক দিয়ে তিনি হয় লড়াই এবার চূড়ান্ত, ফিসে আড়িবার সুযোগ নাই। উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নির্দেশ নামের আগে যেন মাননীয় না বলা হয়। উপবিষ্ট সকল নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুপুর 12:30 চট্টগ্রামের এই বিশাল জনসমুদ্র যদি বিকালে জনসভা হতো, না জানে কি অবস্থা হতো। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই চট্টগ্রামেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখান থেকেই স্বাধীনতার ঘোষণা করেছিলেন। স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমর করে স্বাধীনতা অর্জন করেছিলেন। সেই স্বাধীনতার পতাকা আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে। আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। এই পতাকাকে সমুন্নত রাখতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের রক্ষা কবচ, এদেশের মানুষের নেতা জনাব তারেক রহমান সেই পতাকা পেয়েছেন বাংলাদেশের জনগণের মাধ্যমে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে এই স্বাধীনতার পতাকা হস্তান্তরিত হয়েছে জনাব তারেক রহমানের হাতে। সেজন্য তিনি ঘোষণা দিয়েছেন, আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। সেই পরিকল্পনা তিনি বলবেন। এদেশের লক্ষ কোটি বেকারের জন্য বেকার ভাতা প্রদান করবেন নির্দিষ্ট সময়ের জন্য। তিনি কৃষকের জন্য কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য কার্ড এবং দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করবেন। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করবেন, কর্মের হাত সৃষ্টি করবেন। এইভাবে মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে আমরা জনশক্তি সৃষ্টি করতে পারি, সেরকম একটি আগামীর বাংলাদেশ সৃজন করবেন। শহীদের প্রত্যাশা অনুযায়ী, এদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, আমাদের 24-এর গণ অভ্যুত্থানের, ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সেই বাংলাদেশ বিনির্মাণে ইনশাআল্লাহ আমরা আমাদের নেতার হাতকে শক্তিশালী করার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীকে একটি করে ভোট দিয়ে বাংলাদেশের মানুষের এই স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, আমাদের পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাব এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বিকশিত বাংলাদেশ সৃষ্টিতে সহায়তা করব। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, আজ এই পর্যন্ত। এতক্ষণ আর লগে তাবেলা ধন্যবাদ। প্রত্যেক দিন তরতাজা ঘটনার আপডেট ফাইবেলা রাতের বেলা চোখরাইবেন C+ টিভির পর্দা। তার ফেসবুক পেজে দুগো লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলত। আর ব্যাক ধরনের খবরের নিয়মিত আপডেট ফাইবেলা ভিজিট করে লবেন www.chartganews.com। শুভরাত্রি।